বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা কি পুরোপুরি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তোমাদের আসার কি আবার বাকি আছে? জি স্যার, কয়েকজন বাকি আছে স্যার, 8 জন জয়েন দিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে আবার তোমরা যে আমি স্ক্রিনশট গুলো দিছি হোয়াটসঅ্যাপে, তোমরা পাইছো সবাই? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিওনাটাল সেপসিস। আমি এমনিতে স্ক্রিন শেয়ারে ওইখান থেকে ওই স্লাইড গুলো দেখাবো। তো যদি কোনো কারণে সাউন্ডে কোনো সমস্যা হয় তাহলে আমাকে সরাসরি অডিওতে অথবা চ্যাট বক্সে জানাই দিও, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। তাহলে হ্যাঁ আচ্ছা, আর বাকিরা সবাই হচ্ছে যে আপাতত যখন আমার কথার সময় তোমরা একটু মিউট করে রাখবা, না হলে কথাটা একটু হার্ড শোনাবে আর কি সবার কাছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করে দিই যে তোমাদের কেমনে নিউট্রাল সেপসিস নিয়ে আর কোনো ক্লাস এর আগে হয়েছিল না? না স্যার, এটাই নিউনেটাল সেপসিসের ফার্স্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমি এই ওখানে যাচ্ছি। এখন কি স্ক্রিনে কি দেখা যাচ্ছে লেখাটা? না স্যার। স্ক্রিন শেয়ার হচ্ছে না, না? না আচ্ছা স্যার। আচ্ছা, আমি আবার দেখতেছি একটু দাঁড়াও। এখন কি স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে আজকের পড়ানোর যে টপিকটা, এটা লেখাটা হচ্ছে যে আমাদের রুকসানা ম্যাডামের, ঠিক আছে? তো উনি হচ্ছেন যে ম্যাডাম যেটা বলে দিচ্ছেন, দুইটা ক্লাস হবে তোমাদের। আজকের ক্লাসে যেটা হবে তোমাদের হচ্ছে যে নিওনেটাল সেপসিসের টাইপস, অর্গানিজম, প্রেজেন্টেশন এবং রিস্ক ফ্যাক্টর। তো ওভারঅল সেকেন্ড ক্লাসেও আরো কিছু জিনিস থাকবে, ওই সেকেন্ড ক্লাসেরটা তোমাদের রিপন স্যার ইনশাল্লাহ পড়াবেন। তো আজকে আমরা এখানের যে জিনিসগুলো বলবো, তোমরা হচ্ছে যে পাশাপাশি তোমরা এমআর খান স্যারের বই মেইনলি ফলো করবা, প্লাস হচ্ছে যে আবিদ মোল্লা স্যারের বই থেকেও দেখে নিবা, ঠিক আছে? তাহলে আমি কিছু স্লাইডে চলে যাচ্ছি। প্রথমে দেখো এখানে আচ্ছা, এখন এটা দেখা যাচ্ছে স্লাইডটা? জি স্যার। আচ্ছা দেখো, এখানে শুধু প্রথম ডেফিনেশনটার জন্য এই স্লাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে বলা আছে কি, দেখো নিওনেটাল সেপসিসের ডেফিনেশন। আসল কথা হচ্ছে নিওনেটাল সেপসিসের ডেফিনেশন নিয়ে এক এক বইয়ে এক এক ধরনের আছে। এটা যে স্লাইডটা, এটা হচ্ছে যে এমআর খান স্যারের বই থেকে নেওয়া স্লাইড আর কি, ঠিক আছে? তোমরা ছবিতে তো তোমাদের দেওয়া আছে, আর চাইলে কেউ কেউ স্ক্রিনশট করে নিতে পারো। যে neutral sepsis is the term that has been used to describe the systemic inflammatory response syndrome resulting from a suspected or proven infection in the first month of life. আচ্ছা, the clinical spectrum of sepsis begin when systemic infection like bacteremia, fungemia, viremia or localized infection progresses from sepsis to severe sepsis, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে ডেফিনেশনে একটা বোঝার জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে যে আমরা নিউনাটাল সেপসিসটা তখন বলবো যখন তার এটা আসলে সিস্টেমিক ম্যানিফেস্টেশনটা হবে, যেটাকে বলা হয়েছে যে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। আচ্ছা, এখন এটা যখন হবে তখন হচ্ছে যে কি, এটা কোনো প্রথম সেপসিসটা শুরু হতে পারে যে কোনো একটা ফোকাল একটা জায়গায় ইনফেকশন থেকে, এবং সেই ইনফেকশনটা থেকে যখন এটা ব্লাডে ছড়িয়ে যাবে, ঠিক আছে, তখনই আসলে সিস্টেমিক রেসপন্সটা হবে, যেটাকে বলা আছে যে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। তো তখন এটাকে আমরা যখন এটা ফার্স্ট মান্থে হবে, 28 দিন নিউনেটাল পিরিয়ডে, আবার অন্যান্য বই আছে 30 দিন। তো এই পিরিয়ডের মধ্যে যখন এই ইনফেকশনটা দেখা দিবে এবং এটা যেটা ব্লাডে ছড়িয়ে যাবে, তখন এটা সহজ বাংলায় এটাকে আমরা সহজভাবে আমরা নিউনেটাল সেপসিস বলতে পারি,
ঠিক আছে। আচ্ছা, এখন এই নিউট্রাল সেপসিসের টাইপ যেটা, তোমার পিরিয়ডটা নিয়ে এখানে একটা মানে কনফিউশন আছে। কনফিউশন আছে, তোমরা এটা অবশ্যই মার্ক রাখবা যে নিউট্রাল সেপসিসকে মেইনলি তিনটা ভাগে ভাগ করা হয়: আর্লি অনসেট নিউট্রাল সেপসিস, লেট অনসেট নিউট্রাল সেপসিস এবং ভেরি লেট অনসেট নিউট্রাল সেপসিস। তোমরা দেখবা যে আর্লি অনসেট নিউট্রাল সেপসিস আমাদের বাংলাদেশি বই যেগুলো আছে, এমআর খান স্যারের বই বা আবিদ মোল্লা স্যারের বই, সেটাকে বলা আছে যে ফার্স্ট 72 আওয়ার্স, এবং লেট অনসেটটাকে বলা আছে যে 72 আওয়ার্স এর পর থেকে 7 ডেজ, আর ভেরি লেট এর পরে। কিন্তু আমাদের পেডিয়াট্রিক্স এর যেটা সবচেয়ে অথেন্টিক বই এবং ইন্টারন্যাশনাল যে প্যারামিটার যেগুলা যেখানে যেখানে ফলো করা হয়, সেখানে সব জায়গায় আর্লি অনসেট নিউট্রাল সেপসিস মেইনলি ফার্স্ট 7 ডেজ। তারপর হচ্ছে যে লেট অনসেট নিউট্রাল সেপসিস হচ্ছে যে 7 ডেজ টু 30 ডেজ, আর ভেরি লেট অনসেট সেপসিস বলা হচ্ছে যে 30 ডেজ এর পরে। তাহলে এখানে একটা পিরিয়ডের একটা গন্ডগোল আছে। তো তোমরা যখন পরীক্ষায় আসলে কোন কোন স্যার কিভাবে জানতে চায়, যে স্যার যেভাবে পড়ায় ওইভাবে তোমরা বলবা, কিন্তু এটা তোমাদের জানা থাকার জন্য বললাম। কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে সব জায়গায়, যেটা হচ্ছে যে ফার্স্ট 7 ডেজ, মানে ইন্টারন্যাশনালি আর্লি অনসেট নিউট্রাল সেপসিস, ফার্স্ট 7 ডেজ এর পরে 30 ডেজ পর্যন্ত লেট অনসেট নিউট্রাল সেপসিস, এবং এরপরে হচ্ছে যে ভেরি লেট অনসেট সেপসিস। আচ্ছা, একই সাথে তোমাদের যেহেতু এটা নিয়ে পরবর্তীতে কনফিউশন হতে পারে, তোমাদেরকে আমি এখানে একটা স্লাইড দেখাই দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে এটা একদম নেলসন থেকে স্ক্রিনশট নাও। তোমরা দেখো, এই স্লাইডটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, দেখো এখানে কি বলা আছে যে আর্লি এন্ড লেট অনসেট নিউট্রাল ইনফেকশন। The term early onset infection and late onset infection refer to different ages at onset of infection in the neutral period. Early onset sepsis is defined as the onset of symptom before 7 days of age. একদম তোমাদের কাছে একদম এটা হচ্ছে দলিল, তোমরা এটা অবশ্যই রেখে দিবা, হ্যাঁ? আর although some expert limit the definition of infection occurring within ফার্স্ট 72 আওয়ার্স অফ লাইফ, অর্থাৎ আমাদের দেশে বইগুলাতে এই ফার্স্ট 72 আওয়ার্স যে বলে, এটাও ওনাদের একটা একটা ওপিনিয়ন হিসেবে বলছে, কিন্তু এটা মেইন ওপিনিয়ন না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, লেট অনসেট সেপসিস ইজ জেনারেলি ডিফাইন্ড অ্যাজ অনসেট অফ সিম্পটম ওভার 7 days of age, similar to early onset sepsis. আচ্ছা, এরপর বলতেছে similar to early onset sepsis there is variability in the definition ranging from an onset of 72 hours to 7 days of age. আচ্ছা, early onset infection এটা তোমাদের আচ্ছা, এখানে কথা আছে early onset infection are acquired before or during delivery. Late onset infection develop after delivery from organism acquired in hospital or community. এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে। সেই কথাটা কি দেখো, যে আর্লি অনসেট, এই আর্লি অনসেট এবং লেট অনসেটে আমরা আসলে ভাগ করলাম কেন? এখানে মেইনলি হচ্ছে যে এখানে সোর্সটা, তাদের ইনফেকশনের সোর্সটা ডিফারেন্ট। মেইনলি হচ্ছে যে আর্লি অনসেট নিউট্রাল সেপসিস যেটা, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে মাদার টু ফিটাস এবং পরবর্তীতে নিউনেটে ওই ইনফেকশনটা ছড়ায়। তার মানে হচ্ছে যে আর্লি অনসেট নিউট্রাল ইনফেকশন বা সেপসিস যেটা, সেটা কিন্তু অ্যাকোয়ার্ড না, মানে বাচ্চার জন্মের পরে অন্য কোনো কারণে নর্মালি এটা হয় না। নর্মালি হচ্ছে যে এটা মাদারের সাথে রিলেটেড, যে মাদার কখনো দেখা যাবে যে মাদারের বাচ্চা পেটে থাকা অবস্থায় দেখা যাবে যে তার মায়ের কোন একটা ইনফেকশন ছিল, সেটা আবার বাচ্চার মধ্যে আসছে, অথবা হচ্ছে যে ডেলিভারি প্রসেসের সময় প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন বা এই ধরনের অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোতে তখন অর্গানিজম যখন সুযোগ পাবে যে কন্টামিনেট করার অ্যামনিওটিক ফ্লুইডকে, এবং সেই ফ্লুইডটা যখন আবার ফিটাসের কাছে আসবে, ঠিক আছে, সেখান থেকে ইনফেকশনটা ছড়াইতে পারে। কিন্তু লেট অনসেটের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। লেট অনসেটটা পিরিয়ডটা যখনই হোক না কেন, 3 দিনের পর থেকে বা 7 দিনের পর থেকে, কিন্তু এটা হচ্ছে যে মেইনলি অ্যাকোয়ার্ড। কোন কোন ক্ষেত্রে হইতে পারে সেটা হচ্ছে যে, এটা আমি তোমাদেরকে আরেকটা স্লাইড দেখাবো। সেটা হচ্ছে যে কোনো কারণে হসপিটাল অ্যাকোয়ার্ড, যেমন একটা বাচ্চা জন্মের পর কোন একটা কারণে এনআইসিইউ তে থাকা তার লাগছে, তখন সেখান থেকেও কিন্তু মানে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হইতে পারে। অথবা বাচ্চাটা কোন একটা কারণে তার ইমিউনিটিটা দুর্বল বেশি, আন্ডারওয়েটের বাচ্চা, তারপর হচ্ছে যে প্রিটার্ম বাচ্চা, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে কমিউনিটির যে কোনো অর্গানিজম দিয়ে সেটা সেই জিনিসটা হতে পারে, ঠিক আছে? এখানে তোমরা দেখো যে আরেকটা স্লাইড
তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে গ্রস, এটা এখানে সবকিছু তোমাদের লাগবে না, এটা হচ্ছে একটা গ্রস হিসাব তারা এখানে দিছে আর কি। তোমরা এই স্লাইডটা একটু দেখো, এই স্লাইডটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা দেখো যে এখানে আর্লি অনসেট নিউট্রাল সেপসিস এবং লেট অনসেট নিউট্রাল সেপসিস এর একটা ক্লাসিফিকেশন, মানে ডিফারেন্স, মানে ডিফারেন্সিয়াল পয়েন্ট গুলো এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে যে অনসেট হচ্ছে যদি লেস দেন, আর্লি অনসেট বলা হচ্ছে যে লেস দেন 7 ডেজ। এখানে তোমরা একটা দেখো, এটা কিন্তু নেলসনের স্লাইড না, এটা কিন্তু আরেকটা ইন্টারন্যাশনাল একটা ফোরাম থেকে নেওয়া হয়েছে। এখানেও তোমরা দেখো যে এখানেও কিন্তু 7 ডেজ পর্যন্ত আর্লি অনসেটটা দেখানো হয়েছে। এবং ওনারা যেটা বলতেছে যে সাম স্টিল ইউজ 72 আওয়ার্স, অর্থাৎ এটা ওনারা ব্যাকডেটেড বলতেছে, যেটা আমরা আমাদের দেশে নর্মালি বলতেছে যে 72 আওয়ার্স অনেকগুলা বইতে, এটাকে ওনারা ব্যাকডেটেড বলতেছে। যাই হোক, তো এখানে দেখো যে অনসেটটা লেস দেন 7 ডেজ, ঠিক আছে, সেটা হচ্ছে আর্লি অনসেট, আর মোর দেন 7 ডেজ সেটা হচ্ছে যে লেট অনসেট। আচ্ছা, সোর্স দেখো, এখানে গ্রস মেইন সোর্সটা দেওয়া আছে, কিন্তু এটা ছাড়াও কিন্তু আরো সোর্স আছে। এখানে মেইন সোর্সটা দেওয়া আছে কি, যে ম্যাটার্নাল জেনিটাল ট্র্যাক্ট, ঠিক আছে। তো এটা ছাড়াও কিন্তু সোর্স আছে, এখানে হচ্ছে মেইন সোর্সটা বলা আছে, এটা তোমরা একমাত্র এটাই ধরে নিবা না, এটা আমি পরবর্তী স্লাইড গুলোতে আবার দেখাবো। আর লেট অনসেটে বলা আছে যে এখানে মেইনলি এনভায়রনমেন্টাল, নজোকোমিয়াল, কমিউনিটি অ্যাকোয়ার্ড এগুলো হতে পারে। এখানে মেইন সোর্সটা দেওয়া আছে যে এনভায়রনমেন্টাল, এক কথায় তারা বলে দিছে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের আজকে পড়ার পার্টের মধ্যে একটা আছে যে রিস্ক ফ্যাক্টর এখানে মেইনলি কি কি থাকে। এখানে দেখো যে প্রিমেচুরিটি, অ্যামনিওনাইটিস, আর প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন, এটা হচ্ছে যে মেইন ইম্পর্টেন্ট কজ গুলো এখানে দেওয়া আছে। আরো কজ বাকিগুলো তোমাদেরকে আমি অন্যান্য স্লাইডে দেখাবো। তাহলে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে অ্যামনিওনাইটিস, অ্যামনিওনাইটিস মানে হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইডে কোনো কারণে ইনফেকশন হয়েছে। তো সেই ইনফেকশনটা বিভিন্ন কারণে হতে পারে, যে ম্যাটার্নাল সোর্স থেকে হতে পারে। আর প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন, এটাও কিন্তু একটা অ্যামনিওনাইটিসের একটা কারণ হতে পারে, যে প্রিমেচিউর রাপচার অফ মেমব্রেন। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে এই পিরিয়ডটা যদি আবার প্রলং হয়, মেমব্রেন রাপচারের পরে বাচ্চা ডেলিভারির আগের পিরিয়ডটা যদি প্রলং হয়, এখানে বলা আছে যে মোর দেন 18 থেকে 24 আওয়ার্স যদি তার প্রলং লেবার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যে তার যে অর্গানিজম যেগুলো আছে সেগুলোর জন্য এটা একটা মিডিয়া হিসেবে কাজ করে, যে মেমব্রেন রাপচার হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে যে ডেলিভারিটা ডিলে হচ্ছে। তাহলে এই যে ফ্লুইড যেগুলো আছে সেগুলো হচ্ছে যে সেখানকার কালচার মিডিয়া হিসেবে সেখানে কাজ করে। তো এখানে কোনো কোনো জায়গায় 18 আওয়ার্স বলছে, 18 আওয়ার্সটাই মিনিমাম পিরিয়ডস হচ্ছে যে ধরো 18 আওয়ার্স, 18 to 24 আওয়ার্স যদি এটা ডিলেড হয়, সেক্ষেত্রে হচ্ছে যে এখানে তোমার আর্লি অনসেট নিউট্রাল সেপসিসটা ডেভেলপ করতে পারে। এছাড়াও মায়ের পেটে থাকা অবস্থায় মেমব্রেন রাপচারের আগেও মায়ের যেসব ইনফেকশন গুলো হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন, যে 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 অর্গানিজম গুলো নিচে দেখবা যে দেওয়া আছে, এই অর্গানিজম বা অন্য কোনো অর্গানিজম দিয়ে যদি হয়, সেক্ষেত্রেও হচ্ছে যে এই আর্লি অনসেট নিউট্রাল সেপসিসটা হতে পারে। এক কথায় মনে রাখবা যে এটা হচ্ছে মেইনলি আর্লি অনসেট নিউট্রাল সেপসিসটা, এটা মেইনলি ম্যাটার্নাল সোর্স। আর এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর হিসেবে প্রিমেচিউরিটিটা কেন কাজ করে, যে প্রিমেচিউর বাচ্চাদের ইমিউনিটিটা মেচিউর বাচ্চাদের চাইতে কম থাকে, তাহলে হচ্ছে যে তারা প্রোন টু ইনফেকশন, তাদের সহজে ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে অর্গানিজম, অর্গানিজম গুলো দেখো, আর্লি অনসেট নিউট্রাল সেপসিস এর মধ্যে অর্গানিজম কি কি আছে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, ইকোলাই, ক্লেবশিয়েলা, এন্টেরোব্যাক্টার, লিস্টেরিয়া, তারপর হচ্ছে যে আদার এন্টেরিক গ্রাম নেগেটিভ অর্গানিজম, হেমোফাইলাস, নাইজেরিয়া, তারপর হচ্ছে ভিরিডেন্স, স্টেফাইলোককাস। মোটামুটি বিশাল একটা কাভারেজ থাকে এখানে। তো মেইনলি ওরা দুইটাকে হাইলাইট করে দিছে, যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই এবং ইকোলাই, এই দুইটা অর্গানিজম হচ্ছে এখানে মেইন। তারপরে হচ্ছে যে বাকি অন্যান্য গুলো, তাহলে পরীক্ষায় বলার ক্ষেত্রে তোমরা এই দুইটা এখানে মিস করা যাবে না। সেটা কি, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই এবং ইকোলাই, তারপরে বাকিগুলো তোমরা যতগুলো মনে থাকে তোমরা সেটা বলবা। এখানে দেখো প্রেজেন্টেশন, এখন তোমাদের ক্লিনিক্যাল ফিচার আমি এমনিতে পড়াবো আর আলাদা স্লাইডে, তবু এখানে দেখো যে এখানে প্রেজেন্টেশন একটা ইম্পর্টেন্ট কথা বলছে, যে আর্লি অনসেট নিউনেটাল সেপসিস এর ক্ষেত্রে মেইনলি যেটা নিয়ে প্রেজেন্ট করে সেটা হচ্ছে যে বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে তোমার প্রেজেন্ট করবে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে যে তোমাদের এখানে নিউমোনিয়াটা এখানে মেইনলি নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করবে। অর্থাৎ এখানে একটা কনফিউশন হয়, যে অনেকে মনে করে যে বাচ্চাটার তো আমরা মানে নিউমোনিয়া পেলাম,
এটাকে কি আমরা সেপসিস বলবো? অবশ্যই তোমরা নিউটাল সেপসিস বলবা, কারণ হচ্ছে যে এই যে নিউমোনিয়াটা হলো, এটাও তার হচ্ছে যে সেপসিসের একটা পার্ট। হ্যাঁ, একটা প্রেজেন্টেশন। সেপসিস নানাভাবে প্রেজেন্ট করতে পারে, যেই অর্গানকে ইনভলভ করবে সেই অর্গানের মতো করে সে প্রেজেন্ট করবে। যদি লাংস কে ইনভলভ করে সেটা নিউমোনিয়া হিসেবে প্রেজেন্ট করবে, যদি ব্রেনকে মেনিনজেস কে ইনভলভ করে সেটা মেনিনজাইটিস, যদি ব্রেন ম্যাটারকে ইনভলভ করে এনকেফালাইটিস। এরকম করে প্রত্যেকটা অর্গান, মানে যে অর্গানকে ইনভলভ করবে ওই অনুযায়ী তার মানে স্পেসিফাইড হবে। কিন্তু ব্রড হেডিং এ সবকিছুকেই প্রথম দিকে যে ইনফেকশনটা হবে 7 দিনের মধ্যে, যে ইনফেকশনটা হবে এটাকে আমরা আর্লি অনসেট নিউরোটাল সেপসিস বলে দিব। অর্থাৎ সিস্টেমিক, মানে আমরা যদি এভিডেন্স পাই যে এটা সিস্টেমিক রুটে, অর্থাৎ ব্লাডে এটা স্প্রেড হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে আর্লি অনসেট নিউরোটাল সেপসিস বলে দিব। এবং 7 দিনের পর যেটা বলবো সেটাকে আমরা লেট অনসেট নিউরোটাল সেপসিস বলে দিব। ঠিক আছে, 7 দিনের পর থেকে 30 দিন পর্যন্ত। আচ্ছা, এখন দেখো যে প্রোগ্রেশনটা কি হতে পারে এটা তোমাদের এখন দরকার নাই। মর্টালিটি রেট দেখো 5% টু 50%। তাহলে অনেক, মর্টালিটি রেট অনেক, 5% টু 50%, মানে 100 জনে 5 থেকে 50% পর্যন্ত। এটা বিভিন্ন দেশের ট্রিটমেন্টের অনুপাতে এটা ভেরি করবে। ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট কি দেবে এটা তোমাদের এখন দরকার নাই, তোমাদের এটা পরবর্তীতে পড়ানো হবে। আচ্ছা, এরপরে দেখো লেট অনসেটটা, পাশের পাশের লেখাগুলোতে দেখো যে লেট অনসেটটাতে কি আসছে। লেট অনসেটটাতে বলা আছে, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, লেট অনসেটে দেখো যে মোর দেন 7 ডেজ, এটা বলছি আমি। আর এনভায়রনমেন্টাল একটা কজ আছে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে তোমাদের এই যে সিপ্যাপ টিপ্যাপ এগুলা তোমরা বলতে পারো, কিন্তু তোমরা মেইনলি হচ্ছে যে যে বাচ্চাদের বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করা হয় কোন একটা ইল বাচ্চাদের, যেমন যে বাচ্চাদের আইসিইউ তে ভর্তি আছে তাদেরকে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন করা লাগে। তোমরা গ্রসলি এগুলো মনে না রাখলে এই টার্মগুলো তোমাদের কাছে প্রাথমিকভাবে কঠিন লাগতে পারে। তোমরা বলে দিবা যে এনআইসিইউ তে এডমিটেড বাচ্চা, ঠিক আছে, বেবি এডমিটেড টু এনআইসিইউ, এটাই তার রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, অথবা হচ্ছে যে কোন রকম যদি তার ইন্টারভেনশন করা হয়, যে কোনো প্রকারের ইন্টারভেনশন হতে পারে। এমনকি ধরো আইভি কেনুলা করা হলো, কেনুলাটাও যদি তোমার প্রপার হাইজিন মেনটেন করে এবং প্রপার ক্লিনিক্যাল মেথডে করা না হয়, সেখান থেকেও ইনফেকশন হয়ে যেতে পারে এটা। ঠিক আছে। প্লাস হচ্ছে যে এখানে যদি কোনো একটা বাচ্চার ইনটিউবেশন করা লাগে, এন্ডোটাকিয়াল ইনটিউবেশন করা লাগে, তারপর হচ্ছে যে এই যে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, এগুলো সবগুলো হচ্ছে যে মেইনলি আইসিইউ এবং হসপিটাল রিলেটেড ম্যানেজমেন্ট। এছাড়াও বলছে যে ট্র্যাক প্যাথোলজি, এখানে কমন কিছু কজ দিচ্ছে, আরো অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো পরবর্তী স্লাইড দেখাবো। আর এখানে দেখো অর্গানিজমের মধ্যে মেইনলি প্রথম তিনটা, ওইখানের সাথে এখানে যুক্ত হয়েছে কি একটা জিনিস বেশি যুক্ত হয়েছে, আগে চলে আসছে। স্টেফাইলোকক্কাস প্রথমটাতে আর্লি অনসেটের নিচে ছিল, আর এখানে একদম প্রাইম ক্রজের মধ্যে চলে আসছে। যে স্টেফাইলোকক্কাস অরিয়াস, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, আর হচ্ছে যে ইকোলাই। অর্থাৎ হচ্ছে যে এই তিনটা অর্গানিজম, আর বাকি যেগুলো মোটামুটি দুইটার মধ্যে মিল আছে, কিছু এক্সট্রা এখানে আছে, এগুলো পড়ে নিবা। আচ্ছা, এখানে দেখো প্রেজেন্টেশনের মধ্যে এখানে একটা পার্থক্য থাকে, যে মেইনলি লেট অনসেট নিউরাল সেপসিসটা নিউমোনিয়ার চাইতে মেনিনজাইটিস হিসেবে প্রেজেন্ট করে বেশি। যে বাচ্চাদের মেনিনজাইটিস এর ফিচারটা এখানে ডেভেলপ করে, এবং মেনিনজাইটিস অর্থাৎ সেক্ষেত্রে মেনিনজাসকে ইনভলভ করে বেশি লেট অনসেট যে অর্গানিজম গুলা আছে, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখানে বলা আছে যে এখন আরেকটা জিনিস দেখো, প্রোগ্রেশনের মধ্যে আর্লি অনসেটটা বলছে ফালমিনেন্ট মাল্টি সিস্টেম, আর লেট অনসেটটা বলছে স্লোলি প্রোগ্রেসিভ ফোকাল। এখন দেখো যে মাল্টি সিস্টেম আর্লি অনসেটটা খুব দ্রুত ডিটোরিয়েট করে, ঠিক আছে, যার কারণে এখানে আমরা ইনভেস্টিগেশনের জন্য অপেক্ষা করি না, এবং এটা একদম ইন্টারন্যাশনালি এটা চলে আসছে যে তোমার এক্ষেত্রে আমরা এই সেপসিসের বাচ্চাদেরকে আমরা তাদের ইনভেস্টিগেশন রিপোর্টের জন্য, কারণ ব্লাড কালচার আসতে 3 দিন লাগবে, এই 3 দিনের মধ্যে বাচ্চাটা, একদিনের মধ্যে বাচ্চাটা মারা যাইতে পারে। তো এই জন্য রেপিড ম্যানেজমেন্টের জন্য আমরা ওদেরকে ইনভেস্টিগেশন যাই দিই না কেন, এখানে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, নরমালি এমপিসিলিন জেন্টামাইসিন দিয়ে শুরু করি। একইভাবে যদি লেট অনসেটও দেখে বাচ্চার কন্ডিশন এরকম, আমরা ওটা শুরু করে দিতে পারি। তবে এটা তুলনামূলকভাবে আর্লি অনসেটের চাইতে স্লোলি প্রোগ্রেসিভ। আচ্ছা, তারপরে দেখো এই স্লাইডটা শেষ। এই স্লাইডে কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? নাই না? তোমরা কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি তোমাদের আসি। এখানে একটা দেখো, এই স্লাইডটাতে দেখো যে এখানে নিউট্রাল সেপসিসের জন্য যেটা আমরা কি কি কজের কারণে তার হচ্ছে যে এখানে বাম পাশে যেটা দেখানো আছে যে
যেই কন্ডিশন গুলাতে সেপসিস হওয়ার সম্ভাবনাটা ইনশাল্লাহ কম থাকে, হ্যাঁ। আর ডান পাশে হচ্ছে যে এর বিপরীত। দেখো, যদি ডান পাশেরটা দেখো, যদি জেস্টেশনাল এজ কারো 37 উইকস, অর্থাৎ যদি বাচ্চাটা প্রি টার্ম হয়, তারপর হচ্ছে যে রাপচার অফ মেমব্রেন, তোমাদেরকে যেটা বলছি, যে মেমব্রেন রাপচার, যদি রাপচার হওয়ার পরে এই ডিউরেশনটা যদি 18 আওয়ার্স পর্যন্ত যদি তার ডেলিভারিটা না হয়, তোমরা এটা মনে রাখবে যে 18 to 24 আওয়ার্স, অনেক স্যাররা 24 আওয়ার্স শুনতে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আন্ডারলাইং ইলনেস যদি কোনো থাকে ম্যাটারনাল, হ্যাঁ। তারপর হচ্ছে যে ডিক্রিজড লোকাল অর সিস্টেমিক ইমিউন ফাংশন, যেটা হচ্ছে প্রিটার্মদের ক্ষেত্রে লো বার্থ ওয়েটের বাচ্চাদের হতে পারে। তারপর হচ্ছে যে ইনএডিকুয়েট ট্রান্সপ্লাসেন্টাল অ্যান্টিবডি টু ইনফেক্টিং ইনফেক্টিং স্ট্রেন। এটা হচ্ছে যে ট্রান্সপ্লাসেন্টাল যে অ্যান্টিবডি আসার কথা মায়ের কাছ থেকে, সেটা যদি বাচ্চাদের ক্ষেত্রে কম আসে। তারপর হচ্ছে দেখো, যে ভেন্টিলেশন যদি বাচ্চাদের করা হয় কোনো কারণে, যেটা বলছি, ক্যাথেটার করা হলো, অর্থাৎ যে কোনো আর্টিফিশিয়াল যে কোনো ম্যানুভার যেগুলো বাচ্চাদের করা হচ্ছে, এখানে কিন্তু আমার একটা সেপসিসের কারণ, সেপসিসের একটা কজ সেখানে হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে ভিরুলেন্ট অর্গানিজম যেগুলা দিয়ে ইনফেকশন হয়, এটা কোনোভাবে বাচ্চার বডিতে এন্ট্রি করলে সেখান থেকে হইতে পারে। আরেকটা হচ্ছে যে হাই ইনোকুলাম, হ্যাঁ ঠিক আছে, এটা দরকার নেই। তাহলে হচ্ছে যে এই স্লাইডটা, এটা গ্রসলি তোমাদের আর্লি এবং লেট দুইটা একই সাথে দেখানো হয়েছে, দুইটার ক্ষেত্রে কমনলি কি কি ফ্যাক্টর আছে। এক্ষেত্রে তোমরা আলাদা করে দিবা কি হবে তোমাদের সহজ উপায়, যে জেস্টেশনাল এজের যে ভেরিয়েশনটা, এটা এটা দুইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তবে আর্লি অনসেটের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। রাপচার অফ মেমব্রেন, এটা আর্লি অনসেটের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর ম্যাটারনাল আন্ডারলাইং ইলনেস যদি হয়, সেটাও আর্লি অনসেটের ক্ষেত্রে। আর বাচ্চার নিজের কোনো ইলনেস যেটা হয়, এটা লেট অনসেটের ক্ষেত্রে, ঠিক আছে। তো এরকম করে করে তোমরা নিজেদের মতো করে এটা ভাগ করে নিবা। আচ্ছা, এখন দেখো, এখানে বলা আছে যে ইনিশিয়াল সাইন এন্ড সিমটমস অফ ইনফেকশন ইন নিউবর্ন। এখানে হচ্ছে যে একটা নিউবর্নের যখন একটা ইনফেকশন হলো বা সেপসিস ডেভেলপ করলো, ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় আমরা তার কি কি জিনিস, কোন কোন সিস্টেমে আমরা কি কি জিনিস দেখতে পারি, এই জিনিসটা যদি তুমি জানো, তাহলে তুমি বুঝে ফেলবা যে তার সিস্টেমিক ইনকোয়ারিটা তার কি হবে। যে তুমি যখন একটা বেবিকে দেখতে যাবা, তার প্রতিটা সিস্টেমে, কোন সিস্টেমে তুমি কি কি জিনিস দেখবা, সেই জিনিসটা তোমরা দেখে ফেলবা। তাহলে দেখো, যে জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে, মানে জেনারেল হচ্ছে ওভারঅল বডিতে, দেখো এখানে মেইনলি যেটা থাকতে পারে ফিভার, টেম্পারেচার, ইনস্টেবিলিটি। এখানে টেম্পারেচার ইনস্টেবিলিটি মানে শুধু জ্বর বাড়া না, হাইপোথার্মিয়া হইতে পারে সেপসিসের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে যে নট ডুইং ওয়েল, বাচ্চার মা বলবে যে বাচ্চা অস্থির, কান্নাকাটি বেশি করতেছে, অথবা বাচ্চা লেথার্জিক হয়ে আছে। তারপর দেখো পুয়ার ফিডিং, তারপর হচ্ছে যে বাচ্চা ইদিমা থাকতে পারে। এগুলো হচ্ছে যে জেনারেল কিছু ম্যানিফেস্টেশন তোমার থাকতে পারে। যে চারটে কি কি থাকতে পারে দেখো, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং, ডায়রিয়া, হ্যাপাটোমেগাল, এগুলো সবগুলো যে সবার থাকবে তা না, যে কোনো একটা থাকতে পারে। এটা সিস্টেমিক ইনকোয়ারিতে এগুলো যে কোনো একটা পাইলে তোমার এখানে সন্দেহ করতে হবে যে বাচ্চাটা এখানে সেপসিস ডেভেলপ করলো কিনা, অন্যান্য জিনিসগুলো ইনকোয়ারি করতে হবে। রেসপিরেটরি সিস্টেমে দেখো আমরা কি কি দেখবো এখানে, যে এপনিয়া হয় কিনা, ডিসনিয়া হয় কিনা, টেকিপনিয়া, রিট্রাকশন, ফ্লেয়ারিং, গ্রান্টিং, সাইনোসিস, ঠিক আছে। অর্থাৎ রেসপিরেটরি ডিস্ট্রেসের সাইন গুলো আমার এখানে আছে কিনা, যে তার যদি তার ব্রেথটা সিজেশন হয়ে যেতে যাওয়া শুরু হয়, তখন সেখানে আমরা এপনিয়া পাইতে পারি। আর ডিসনিয়া হচ্ছে যে বাচ্চাটা ডিফিকাল্টি ইন ব্রেথিং, তারপর হচ্ছে এফোর্টফুল ব্রেথিং, এগুলাকে আমরা আসলে ডিসনিয়া বলবো। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চাদের ক্ষেত্রে, নিউনেটের ক্ষেত্রে, যদি রেসপিরেটরি রেটটা তোমার ট্যাকিপনিয়া যেটা বলা আছে, যে রেসপিরেটরি রেটটা যদি আমার 60-এর উপরে থাকে, তখন আমাকে ধরে নিতে হবে যে এখানে তার বাচ্চাটা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। আর এছাড়াও রিট্রাকশন, অর্থাৎ হচ্ছে যে ইন্টারকোস্টাল ইনগ্রোয়িং, সাবকোস্টাল ইনগ্রোয়িং, ঠিক আছে, এরকম যে নেজাল ফ্লেয়ারিং, তারপরে গ্রান্টিং সাউন্ডটা যদি আসে এবং বাচ্চা যদি সাইনোস্ট হয়, সেগুলো হচ্ছে যে রেসপিরেটরি সিমটমের সিস্টেমের তোমার হচ্ছে যে ইনফেকশনের সাইন। এটা একই সাথে নিউমোনিয়া হবে এবং একই সাথে সেপসিসও হবে, ঠিক আছে। আচ্ছা, রেনাল সিস্টেমে মেইনলি আমরা কি দেখতে পারি, যে অলিগিউরিয়া, যে একটা বাচ্চা জন্মের পরে দেখা যাচ্ছে যে তার মিকচুরেশনটা নর্মালি 24 আওয়ার্স এর মধ্যে করে ফেলার কথা, এরপরও দেখা যাচ্ছে যে বাচ্চার মিকচুরেশনটা হচ্ছে না, বা হইলো একেবারে কম পরিমাণে, এবং তার কারণে দেখা যাচ্ছে বাচ্চার ইডি ডেভেলপ করছে, তাহলে আমার রেনাল কোনো একটা ইনফেকশন সন্দেহ করতে হবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে দেখো, সেখানে কি কি হতে পারে, যে প্যালোর,
তারপর হচ্ছে যে মটলিং, কোল্ড ক্লামি স্কিন, তারপর হচ্ছে যে ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে বাচ্চাটা প্যালর যদি থাকে তাহলে তোমার সেখানে মনে করতে হবে যে কোন একটা কারণে ইডিমা আছে, যে সরি কোনো কারণে তার এনিমিয়া আছে প্যালর থাকলে। তো প্যালর যদি থাকে সেক্ষেত্রে তোমার সন্দেহ এখানে কি কি হতে পারে? সন্দেহ হতে পারে যে বাচ্চার কোনো একটা কারণে তার ইন্টারনাল ব্লিডিংও থাকতে পারে, যার কারণে বাচ্চাটা প্যালর হয়ে গেছে, অথবা তার যে কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো আছে কোনো একটা কারণে সেগুলো সব ক্লট হয়ে যাচ্ছে, তো যার কারণে সেখানে কোয়াগুলেশনটা হচ্ছে না। এটার কারণে আবার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, যেমন ডিআইসি তে হতে পারে, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দেখো, কোল্ড কামি স্কিন, সেটা হচ্ছে যে আমার এমনি ওভারঅল সব ক্ষেত্রে শকের একটা ফিচার, যে বাচ্চার হাত পা যদি ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে, এবং ট্যাকিকার্ডিয়া, দুইটাই কিন্তু হচ্ছে যে শকের ফিচার, এবং হাইপোটেনশন এটাও শকের একটা ফিচার। তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখন এত ছোট বাচ্চা, আমরা হাইপোটেনশন এটা কিভাবে দেখবো? হাইপোটেনশন ওদের দেখার জন্য আলাদা মেনুবার আছে, এটা তোমরা ওয়ার্ডে ক্লাস করার সময় শিখবা। এটা দেখবা যে ওদের ক্লাস তো হয়তো বা তোমাদের হচ্ছে কিছু, তোমাদের হচ্ছে আলাদা কাফ আছে তাদের জন্য, ছোট 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 বাচ্চাদের জন্য একেবারে ছোট কাফ আছে, এবং এটা এজ ভেরিয়েন্ট আছে এগুলো। আচ্ছা, তারপরে আসো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা কি কি ফিচার পাবো নরমালি। সেটা হচ্ছে যে বাচ্চাটা ইরিটেবল থাকতে পারে, লেথার্জি থাকতে পারে, ট্রেমর থাকতে পারে, সিজার থাকতে পারে। এখানে সিজারটা খুব ইম্পর্টেন্ট। তোমার একটা বাচ্চার যখন কনভালশন হবে তখন তার যদি অন্যান্য কজ গুলো এক্সক্লুড হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট আমার চিন্তা করতে হবে, অর্থাৎ সেখানে মেনিনজাইটিস, এনকেফালাইটিস এগুলো হয়েছে কিনা সেই জিনিসটা আমার চিন্তা করতে হবে। তারপর হচ্ছে যে সেই বাচ্চাদের রিফ্লেক্সটা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, তারপর ইরেগুলার রেসপিরেশন হতে পারে। এখানে ইরেগুলার রেসপিরেশন দেওয়ার এই কারণ যে এটা রেসপিরেটরি সেন্টার যেটা ব্রেনের মধ্যে থাকে সেটাকে ইনভলভ করবে। আরেকটা জিনিস হচ্ছে যে ফন্টানালি, যেটা ফন্টানালি তোমরা চিনো, অ্যানাটমিতে পড়ছো, এটা হচ্ছে যে ফুল থাকবে বাচ্চার। যদি এটা একটা খুব ইম্পর্টেন্ট সাইন, বাচ্চার মাথায় হাত দিয়ে যদি দেখো যে ফন্টানালটা টেন্সড, বাল্জ অথবা ফুল হয়ে আছে, তাহলে হচ্ছে যে তোমার এখানে মেনিনজাইটিসটা তোমার সন্দেহ করতে হবে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা নেক রিজিডিটি, কার্নিং সাইন, ব্রুজিনস্কি সাইন যেগুলো মেডিসিনে তোমরা পড়বা, এই জিনিসগুলো এই ছোট বাচ্চাদেরকে দেখা যায় না। তোমরা কি কথা শুনতে পাচ্ছ এখন পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, আহ সময় খুব বেশি নাই, একটু দ্রুত যেতে হবে। আচ্ছা, তারপর দেখো হেমাটোলজিক্যাল সিস্টেমে যেটা, সে হেমাটোলজিক্যাল সিস্টেম, সেখানে হচ্ছে যে জন্ডিস, স্প্লেনোমেগালি, প্যালোর, পিটিকি পারপুরা এবং ব্লিডিং। অর্থাৎ হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশনটা আমার দেখতে হবে যে এটা হেমোলাইটিক ডিজিজ অথবা অন্য কোনো কারণে তার ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তারপর আমি আরেকটা স্লাইডে যাই। আচ্ছা, এখানে দেখো যে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ সেপসিস ইন দ্য ইন্টারন্যাশনাল সেটিংস, এখানে বলা আছে যে আইএমসিআই এবং ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া ফর সেভারাল ইনফেকশন ইন সিভিয়ার ইনফেকশন ইন চিলড্রেন। অর্থাৎ একটা বাচ্চার যদি সিভিয়ার ইনফেকশন হয়, একটা নিউনেটের বাচ্চাদের, তার আমি কি কি সিমটম পাবো? আগে যে সিস্টেম গুলো বলছি এগুলার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফিচার গুলো এখানে, আবার সিভিয়ারের ক্ষেত্রে আমরা কি কি জিনিস বেশি দেখবো সেই জিনিসগুলো শর্ট ফর্মে এই চার্টটাতে দেওয়া আছে। তোমরা পরীক্ষার জন্য এই চার্টটাও মনে রাখবা, যদি ওই আগের কজগুলো, আগের সিমটম গুলো খুব বেশি মনে না থাকে, অন্তত এইগুলো তোমরা মেনশন করবে। এখানে দেখো একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে, দেখো যেটা তোমরা একদম জিস্ট কথাটা। নিউরোলজিতে হচ্ছে যে কনভালশন, ড্রাউজি অর আনকনসিয়াসনেস, ডিক্রিজ অ্যাক্টিভিটি, বালজিং ফন্টানালি। রেসপিরেটরি সিস্টেমে ওই যে দেখো 60-র উপরে ব্রেথ যদি হয়, গ্রান্টিং যদি হয়, সিভিয়ার চেস্ট ইনড্রয়িং যদি হয়, সেন্ট্রাল সাইনাসিস। কার্ডিয়াক হচ্ছে পুয়ার পারফিউশন, রেপিড অর উইক পালস, এটা হচ্ছে বিপি দেখলেই হবে। হাইপারটেনশন যদি থাকে ওইখানে পুয়ার পারফিউশনটা তোমরা বুঝে ফেলবে। আর প্লাস পাশাপাশি ট্যাকিকার্ডিয়া বা রেপিড পালস থাকবে সেখানে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বলছে যে জন্ডিস, পুয়ার ফিডিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে। ডার্মাটোলজিক্যালি হচ্ছে যে তোমার বিভিন্ন পাস্টিউল থাকতে পারে। পাস্টিউল মানে কি? এটা হচ্ছে যে পুরুলেন্ট কিছু তোমার হচ্ছে যে লেশন থাকবে। অর্থাৎ একটা বাচ্চার যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এটা হচ্ছে যে তোমরা পরবর্তীতে বইতে পাবা, সেটা হচ্ছে যে কোনো বাচ্চার যদি বডিতে ওয়াইড স্প্রেড
পুরুলেন্ট কোনো লেশন পাও, অর্থাৎ মানে দেখে মনে হচ্ছে যে বাচ্চার ওই লেশন গুলোর মধ্যে পুঁজ জমে আছে, বিশেষ করে হলুদ যদি হয়ে যায় সেটা, সেখানে ধরেই নিতে হবে যে বাচ্চাটার এখানে সেপসিস ডেভেলপ করছে। তারপর হচ্ছে যে মাস্কুলোস্কেলেটালের মধ্যে হচ্ছে ইডিমা অর ইরিথেমা ওভার ওভারলাইং বোনস অর জয়েন্টস, ঠিক আছে। আচ্ছা, আদার হচ্ছে যে টেম্পারেচার এখানে দেওয়া আছে হাইপোথার্মিয়া অর হাইপারথার্মিয়া। আচ্ছা, এই স্লাইডে আর কিছু নাই, এখান থেকে আমরা চলে যাব। এখানে আরেকটা দেখো ক্লিনিক্যাল ফিচার দেওয়া আছে, সেখানে হচ্ছে যে এমআর খান স্যারের বই থেকে, ঠিক আছে। এখানে মোটামুটি আবার ওই কথাগুলো এই স্লাইডটা তোমরা দেখে নিবে। এই যে স্লাইডটা আমি এখানে দিলাম, যেখানে নীল ব্লুইশ কালারেশন করা, এখানে একটু বড় আকারে দেওয়া আছে। এগুলো যদি তোমরা এমআর খান স্যারটা একটু সাজানো আছে, এভাবে যদি তোমরা দিতে চাও এটাও দিতে পারো তোমরা। ক্লিনিক্যাল ফিচার এইগুলো আমি আর রিপিট করতেছি না, ওই আগের কথাগুলো এখানে রিপিট হবে, যে নন স্পেসিফিক ফিচার আর স্পেসিফিক ফিচার, অর্থাৎ স্পেসিফিক বলতে হচ্ছে যে সিস্টেম রিলেটেড ফিচার, আর এটা হচ্ছে যে গ্রস মানে জেনারেল ফিচার যেগুলো থাকবে এগুলা, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো, এখানে একটা জিনিস দেখো, যে আর্লি অনসেট নিউটাল সেপসিস এর ক্ষেত্রে তারা রিস্ক ফ্যাক্টরটা এখানে দেখছে, এখানে যে সবুজ মার্কিং করা যে জিনিসটা আছে এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি, দেখো যে একটা বাচ্চা যদি লো বার্থ ওয়েট হয় অথবা প্রিমেচিউরিটি হয়, তারপর হচ্ছে যে বাচ্চার যদি কোনো কারণ ফেব্রাইল ইলনেস অফ মাদার, অর্থাৎ বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি মায়ের ইনফেকশন ছিল, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে ফাউল স্মেলিং লিকার, মায়ের যে লিকারটা আসবে ডেলিভারির সময়, ওই লিকারটা যদি ফাউল স্মেলিং হয়, তার মানে এটাও কিন্তু তার জন্য রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ ফাউল স্মেলিং মানে হচ্ছে যে বাচ্চা পেটে থাকা অবস্থায় সেখানে ইনফেকশনটা সেখানে ছিল। তারপর হচ্ছে যে এখানে দেখো যে রাপচার অফ মেমব্রেন যদি মোর দেন 24 আওয়ার্স থাকে ডেলিভারির আগে, আর হচ্ছে যে সিঙ্গেল আনক্লিন অর, আচ্ছা আমার জুমের লাইনটা এখন কেটে যেতে পারে, কেটে যাওয়ার পরে আমি আবার এখানে ঢুকবো, তখন তোমরা আবার একটু ঢুকো, আরো 5 মিনিট একটু আলোচনা করতে হবে, ঠিক আছে। আমি আপাতত কাটার আগ পর্যন্ত এটা বলতেছি। আচ্ছা, সিঙ্গেল আনক্লিন অর অর মোর দেন 3 স্টেরাইল ভ্যাজাইনাল এক্সামিনেশন ডিউরিং লেবার, অর্থাৎ হচ্ছে যে এই পার ভ্যাজাইনাল যে এক্সামিনেশনটা করা হয়, এটা যদি স্টেরিলিটি মেনটেন করে করা না হয়, অথবা বারবার যদি সেটা করা হয়, যেটা হচ্ছে যে বাচ্চা জন্মের সময় বিভিন্ন কারণে দেখা দরকার হয় গাইনোকোলজিস্টদের, তো সেটা মানে একেবারে জরুরি না হলে যদি বারবার করা হয়, সেক্ষেত্রে সেখান থেকে ইনফেকশনটা ছড়াতে পারে। আরেকটা হচ্ছে যে প্রলং লেবার, সেটা বলা আছে, এবং পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আচ্ছা, তো এই কজগুলা হচ্ছে যে তোমার মানে রিস্ক ফ্যাক্টর কার আর্লি অনসেট নিউরাল সেপসিস। এর নিচে দেখো, আহ, আমার কথা কি এখন পর্যন্ত শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, লেট অনসেটের গুলো দেখো, এখানে এখানে ফ্যাক্টর কিছু কমন থাকবে, তবে সেখানে কি, যে লো বার্থ ওয়েট প্রিমেচুরিটি থাকবে। এখন দেখো যে এই কথাটা আমি বলছি, যে এডমিশন টু ইন্টেনসিভ কেয়ার ইউনিট মানে এনআইসিইউ, ঠিক আছে, মেকানিক্যাল ভেন্টিলেশন এটা এনআইসিইউ ম্যানেজমেন্ট, ইনভেসিভ প্রসিডিউর যে প্রসিডিউর গুলো আছে সেগুলো, এবং এডমিনিস্ট্রেশন অফ প্যারেন্টাল ফ্লুইড অর ইউজ অফ স্টক সলিউশন। আচ্ছা, প্যারেন্টাল ফ্লুইড অর্থাৎ আইভি ক্যানুলার পরে হচ্ছে যে তাকে যদি প্যারেন্টাল ফ্লুইড দেওয়া হয়, সেই জিনিসগুলোর কারণে তার হচ্ছে যে সেখানে কি হতে পারে, যে লেট অনসেট নিউরাল সেপসিসের এটা রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকতে পারে। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো, এই জিনিসগুলোর মধ্যে তোমাদের এখন পর্যন্ত এগুলোতে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছ না? তোমাদের আজকে অ্যাবসেন্ট কে কে আছে? স্যার অ্যাবসেন্ট স্যার রোল 1 শুধু। আচ্ছা, আব্দুল্লাহ ফারহান রোল কত? স্যার রোল 5 স্যার। রোল 5। আচ্ছা, তাহলে রোল 1 থেকে রোল 1 বাদ গেলে তাহলে হচ্ছে যে 2 থেকে কত পর্যন্ত আছে তোমরা? 13। জি স্যার 13 স্যার।
আচ্ছা 2 থেকে 13 পর্যন্ত আছে। আচ্ছা তোমাদের আজকে যে আলোচনা যতটুকু হয়েছে এখানে কি তোমাদের বোঝার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা কারো সমস্যা থাকলে বলতে পারো এখন তাড়াতাড়ি, লাইনটা কেটে যাবে তো। সবাই বুঝছো? আচ্ছা তোমরা ইয়েস যেটা স্যার। করবা, আজকের পড়াটা হচ্ছে যে এখন ওই যে অর্গানিজম এর চার্ট আলাদাভাবে অনেক জায়গায় আরো সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা হচ্ছে যে এমআর খান স্যারের বইতে অথবা আবিদ মোল্লা স্যারের বইতে ওই চার্টটা পাবা, যে আর্লি অনসেট নিউরোটিক সেপসিস এবং লেট অনসেট নিউরোটিক সেপসিস কোন কোন অর্গানিজম দিয়ে হচ্ছে। এখানে যেটা দেওয়া আছে এগুলো হচ্ছে মেইন অর্গানিজম দেওয়া আছে, আমি যে চার্টটা দেখাইছি। আর তোমরা সবাই ওই যে স্ক্রিনশট যেগুলো দেওয়া আছে এগুলো সবাই সেভ করে রাখবা, হয়তো বা পরবর্তীতে লাগতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি এখানে এন্ড করতেছি, হ্যাঁ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।